ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে দার্জিলিং শহরের বেশ কিছু চেনা অচেনা টুরিস্ট স্পট কিন্তু ঘুরিয়ে দেখাবো, তাও কোনো রকম টাকা পয়সা খরচা না করিয়ে। শুধুমাত্র পায়ে হেঁটে দার্জিলিং শহরের বেশ কিছু অচেনা গ্রাম এবং তার সাথে দার্জিলিং শহরের বেশ কিছু ফেমাস ফেমাস টুরিস্ট স্পটগুলো কিভাবে পায়ে হেঁটে ঘুরবে তারই ইনফরমেশন তুলে ধরবো। তাও বন্ধুরা, রাস্তা চিনিয়ে তোমাদের কিন্তু নিয়ে যাব প্রত্যেকটা টুরিস্ট স্পটে, যাতে তোমরাও যদি পায়ে হেঁটে ঘুরে দেখো কোনো রকম সমস্যা না হয়। এবং এমনও কিছু জায়গা ঘুরিয়ে দেখাবো যে সেই সব জায়গাগুলোর সাথে প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি তাই তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণের জন্য আমার যাত্রাটা শুরু করছি কিন্তু গান্ধী রোড থেকে। এখন গান্ধী রোডের একদম ঠিক ওপরে যে রয়েছে বন্ধুরা ক্লক টাওয়ার, সেইখানেই দাঁড়িয়ে রয়েছি। আর ব্যাক সাইডে কিন্তু পুরো ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, যাকে ঘন্টা ঘরও অনেকে কিন্তু বলে। ভীষণ সুন্দর ভিউ বন্ধুরা তোমরা পাবে কিন্তু যদি তোমরা সন্ধেবেলা এখানে আসো। দারুণ সুন্দরভাবে কিন্তু আলো দিয়ে সাজানো হয়। তবে দিনের বেলা যেহেতু আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তাই আমি দিনের বেলার পুরো ভিউটা তুলে ধরলাম। তোমরা ওপর থেকেও কিন্তু মানে গান্ধী রোডের ওপর থেকেও দেখতে পারো। তোমরা চাইলে পরে গান্ধী রোডের ঠিক পাশে নিচে চলে যাওয়ার একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে সামনের দিকে গিয়েও কিন্তু ভালোভাবে ঘুরে আসতে পারো। আর এইবারে আমি তোমাদেরকে দেখাবো গান্ধী রোডের যে ক্লক টাওয়ারটা, তার ঠিক উল্টো দিকের রাস্তাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে উল্টো দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, একটা ওপরের দিকে রাস্তা রয়েছে, সেটা হলো গাড়ি স্ট্যান্ড। আর নিচ দিয়ে আরো একখানা রাস্তা চলে যাচ্ছে, সেটা কিন্তু মল রোডের দিকে। আমি এখন নিচের রাস্তাটা ধরে মল রোডের দিকেই যাব। আমার দুই ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে, এদের হাত ধরে সোজা চলো মল রোডের দিকে এগিয়ে যাওয়া যাক। হাতে মাত্র 2-1 দিনের ছুটি, আর তারই মধ্যে মনে হলো হাতের কাছে খুব সুন্দর কম টাকা খরচা করে একটি যদি শৈল শহর ভ্রমণ করা যেত তাহলে বেশ ভালো হতো। তাহলে কম টাকা খরচা করে শৈল শহর ভ্রমণের কথা মাথায় আসলে সবার প্রথমে মনে পড়ে পাহাড়ের রানী দার্জিলিং এর কথা। তবে আমার কথা শুনে ভাবছো দার্জিলিং তাও আবার পায়ে হেঁটে কিভাবে ঘুরে দেখব? প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, সব জানিয়ে দেব। ব্যাক সাইডে দেখা যাচ্ছে গান্ধী রোড। গান্ধী রোডের রাস্তাটা ধরে নিচের দিকে নেমে এলাম, আবার কিন্তু আমি ওপরের রাস্তা ধরে হাঁটতে শুরু করেছি। আমার হাতের ডান দিকে পুরো ওপরের রাস্তাতে কিন্তু রয়েছে গাড়ি স্ট্যান্ড। সামনের দিকে দেখা যাচ্ছে ক্যাফেন্টার্স। তোমরা চাইলে সকালবেলার টিফিনটা কিন্তু এখান থেকে সেরে ফেলতে পারো। তবে ক্যাফেন্টার্স আবার বৃহস্পতিবারে বন্ধ থাকে। দার্জিলিং মল রোডের ওপরে খুব একটা ফেমাস জায়গার সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। মানে দার্জিলিং এ ঘুরতে আসা প্রত্যেকেই কিন্তু সেই হোপের সামনে দাঁড়িয়ে একটা হলেও ছবি ক্লিক করে যায়। আমি বন্ধুরা এতবার দার্জিলিং এ এসেছি, কোনোবারও এখানে কিন্তু ছবি ক্লিক করিনি। কিন্তু দেখো সকাল থেকে কিন্তু সকলে দাঁড়িয়ে মানে প্রায় লাইন পড়ে যায় ছবি তোলার জন্য। দার্জিলিং এ যারাই ঘুরতে আসে তারা কিন্তু মল রোড এরিয়া এবং মল মার্কেটটা অবশ্যই ঘুরে দেখে। এটা নতুন করে বলার আর কিচ্ছু নেই। তবে বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গা মঞ্চের একদম ঠিক সামনে। যেহেতু তোমরা জানো যে এখন কিন্তু এই সময় দার্জিলিং এ মল রোডের ওপরে গোর্খাদের একটা ছোট্ট মেলা হচ্ছে, তাই চারিদিকে কিন্তু প্রচুর নয়েজ এবং খুব সুন্দর সুন্দর গান বাজছে। খুব তাড়াতাড়ি করে কথা শেষ করব। এই হলো দুর্গা মঞ্চ। দুর্গা মঞ্চের ঠিক পাশ দিয়ে একটি রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে। এখানে দেখো বড় একটি লাল রঙের বোর্ডে লেখা রয়েছে নিউ মহাকাল মার্কেট। এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যাব। কেন? এখান থেকে কিন্তু খুব সুন্দর একখানা ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে গেলে পরে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের অপরূপ সুন্দর ভিউ পাওয়া যায়। এবারে আমার যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পারবো। আশা করছি দেখতে পারবো, কারণ আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর সীমায় অবস্থিত পাহাড়ে ঘেরা সবুজ চা বাগান, অসংখ্য পাইন গাছ, নীল আকাশে চকচকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দিয়ে সাজানো পাহাড়ের রানী দার্জিলিংয়ের সুন্দর কিছু দৃশ্য। যেই রাস্তাটা ধরে আমি ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, রাস্তাটা শুধু ভিউ বন্ধুরা, কি যে অসাধারণ!
আর এইখান থেকে দাঁড়িয়ে সামনের দিকের পাহাড়ের দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, এই দেখলাম পুরো আকাশ ক্লিয়ার, পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর দেখো সেকেন্ডের মধ্যে পুরো সাদা মেঘে একদম ঢাকা পড়ে গেছে। পাহাড়ে আসলে পরে এইসবই তো দেখার, আর কি দেখবো। এইসব দেখলে পরেই একদম মন ভরে যায়। রাস্তাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জিনিস ভীষণ ভালো লাগলো, এই সাইডটা পুরো গাছগাছালিতে ভরা তো, একটা পাতা পড়লে পরেও একজন এসে সাথে সাথে কিন্তু রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এইসব জিনিসগুলোও না বেশ ভালো লাগে, যে নিজেদের জায়গাগুলো নিজেরাই পরিষ্কার করে রাখছে। আর এই দিকেই এবার এগিয়ে যাব। পাহাড়, এই পাহাড় নামটার সাথে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। অনেকের কাছে শুধুমাত্র পাহাড়ের নামটা শোনা মাত্রই অনেকটা শান্তি ফিরে পাওয়া। অনেকের কাছে পাহাড় মানে পাহাড়ের এক কোণে চুপটি করে বসে থেকে মেঘের অসাধারণ খেলা দেখা। ফাইনালি হাঁটা পথে চলেই এলাম আমি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের কাছে। এখানে খুব সুন্দর কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। আকাশ তো পুরো ক্লিয়ার, পুরো রৌদ্র উঠেছে, কিন্তু সামনের দিকের পাহাড় যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো পুরোটাই কিন্তু মেঘে ঢাকা পড়ে রয়েছে। তবে বন্ধুরা একটু তো কষ্ট হচ্ছে, বসে আমি এখানে অপেক্ষা করব, কারণ খুব সুন্দর শেড রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, অনেকেই এখানে বসে রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে দেখবে বলে। আর সামনের দিকে প্রচুর বাদর বন্ধুরা, এখানে আসলে পরে তোমরা কিন্তু ফোন ক্যামেরা একটু সাবধানে রাখবে। আর তাছাড়াও এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর ভালোভাবে পাওয়া যায়। তবে অপেক্ষা করব, দেখি এই দিকের আকাশটা ক্লিয়ার হলে পরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই কি পাই না। আমি যেদিন পায়ে হেঁটে দার্জিলিং শহর ঘুরে দেখেছিলাম, হঠাৎ করে আকাশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে এক ফোঁটাও দেখতে পাইনি। তবে ঠিক তার আগের দিনই আমি এই জায়গা থেকে এই সময়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে দারুণ সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। তার কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি, যেটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারছো। প্রথম ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে গেলে পরে দ্বিতীয় নাম্বার ভিউ পয়েন্ট পড়বে। তবে দ্বিতীয় নাম্বার ভিউ পয়েন্টের দিকেই এগিয়ে যাচ্ছিলাম। এখানে দেখো পাহাড়ের গায়ে কি সুন্দর ছোট্ট একখানা মন্দির, কি দারুণ লাগছে দেখতে, পুরো পাহাড়ের গায়ের মধ্যে কিন্তু। আর এখানে গণপতি বাপ্পা রয়েছে, ভোলেনাথ রয়েছে, সাই বাবা রয়েছে, ছোট্ট ছোট্ট মূর্তিগুলো দেখতে কি সুন্দর লাগছে। চলে এলাম দ্বিতীয় নাম্বার ভিউ পয়েন্টের কাছে। প্রথম যে ভিউ পয়েন্টে আমরা ছিলাম সেখানে কিন্তু বসার জায়গা রয়েছে এবং সামনের দিকটা না খুব সুন্দর ক্লিয়ার ভাবে দেখা যায়, কারণ সেখানে কোনো রকম নেট ছিল না। দ্বিতীয় নাম্বার ভিউ পয়েন্টে এখানে কিন্তু চারিদিকটাই নেট দিয়ে ঘেরা। তবে বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে এখানে আরো সুন্দরভাবে আরো কাছ থেকে দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় চারিদিকটাই মেঘে ঢাকা রয়েছে বলে কিছুই দেখতে পাইনি এখনো পর্যন্ত। তবে এখানেও বসে কিছুক্ষণ আমি কিন্তু সময় কাটাবো, আকাশ যদি ক্লিয়ার হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য। তবে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, কারণ বাচ্চাদের বেশ কিছু খেলার জিনিস রয়েছে এবং পাশে একটা ছোট স্কুল আছে বলে সেখানকার বাচ্চারা এসে কিন্তু এখন এই সময় খেলা করছে। এইগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়াও বসার জায়গাও রয়েছে। আমার দুই ছেলে তো সকলকে দেখে সামনের দিকেই চলে গেছে খেলার জন্য। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা এসে খেলা করছে। এখানে যে শেড রয়েছে যার নিচে সুন্দর বসার ব্যবস্থা, সকাল থেকে বিকেল পর্যন্ত এক দিদি এখানে বসে প্রত্যেকদিন চা, কফি, বিস্কুট বিক্রি করে। তাই এই বসার জায়গাতে বসে সুন্দরভাবে প্রিয় মানুষের সাথে কিংবা পরিবারের মানুষজনদের সাথে বসে সময় কাটাতেই পারো। ওই একই রাস্তা ধরে আবারও হাঁটতে হাঁটতে চলে এলাম আমি কিন্তু তৃতীয় নাম্বার ভিউ পয়েন্টের কাছে। এখানে অবশ্যই তোমরা ভিজিট করবে, কারণ দেখো জায়গাটা বেশ সুন্দর করে সাজানো, সুন্দর শেড রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। এখানে বসে তোমরা চা কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কিন্তু সুন্দর ভিউ দেখতে পারো। তবে বন্ধুরা আকাশ একদম ক্লিয়ার নেই, তাই এখান থেকে বসেও কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না। স্কুল সবেমাত্র ছুটি হলো, সব পাহাড়ি অঞ্চলের ছোট ছোট বাচ্চারা লাইন দিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে, দেখতে কি দারুণ লাগছে। দার্জিলিং ভ্রমণে এসে যারা এক্সট্রা টাকা খরচা করে গাড়ি রিজার্ভ করে টাইগার হিলে যেতে চাইছো না, কিন্তু এইদিকে ভাবছো টাইগার হিলে না গেলে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে কিভাবে দেখবো, তাদের উদ্দেশ্যে বলছি দার্জিলিং ভ্রমণে আসলে পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটে ভিউ পয়েন্টে অবশ্যই ভিজিট করবে। আকাশ যদি ক্লিয়ার থাকে দারুণ সুন্দরভাবে এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে তোমরা দেখতে পারবে।
তৃতীয় নাম্বার ভিউ পয়েন্ট থেকে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে চলে এসেছি। ব্যাক সাইডে দেখাই যাচ্ছে। আর 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরে একটা নিচে যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে। এই রাস্তাটা ধরে এখন আমি যাব একখানা খুব সুন্দর মনেস্ট্রির কাছে। হাঁটা পথেই পৌঁছাবো, দেখি মনেস্ট্রির কাছে পৌঁছাতে আমার কতক্ষণ সময় লাগছে। ছোট ছেলের হাতটা ধরে এবারে পাহাড়ি অঞ্চলের সুন্দর এই ছোট্ট ছোট্ট বাড়িঘরগুলো দেখতে দেখতে পাহাড়ি অঞ্চলের আঁকাবাঁকা পথ ধরে রওনা দিলাম হাঁটা পথেই মনস্ট্রির দিকে। বাড়ির বড়দের কাছে এর আগে অনেক শুনেছি, পাহাড়ি অঞ্চলে নাকি আগে বেশিরভাগটাই কাঠের তৈরি বাড়িঘর দেখা যেত, যেই বাড়িগুলো কংক্রিটের তৈরি হওয়া বাড়িগুলোর থেকে একটু অন্যরকমও দেখাতো। তবে এখন তো পুরো পাহাড় জুড়েই শুধু কংক্রিটের তৈরি হওয়া বাড়ি। তবে যাই বলো, এই দার্জিলিং কি শুধু একখানা ভ্রমণ কেন্দ্র? তা কিন্তু নয়। দার্জিলিং এর সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। মনস্ট্রি যাওয়ার পথে বেরিয়েছি। তবে বন্ধুরা, মনস্ট্রি যাওয়ার আগে কিন্তু দার্জিলিং শহরের ছোট্ট একখানা গ্রাম পায়ে হেঁটেই ঘুরে দেখলাম। পাহাড়ের যে গায়ে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, সেইগুলো হাঁটা পথে না ঘুরলে পরে সত্যি বুঝতেই পারতাম না। আরো একখানা জিনিস আমার মন কেড়ে নিল, পাহাড়ের কোন কোনায় কোনায়, পাহাড়ের কোন খাজে খাজে যে ঘর রয়েছে, মানে এটা পাহাড়ি অঞ্চলের মানুষদের জন্যই সম্ভব যে এইসব জায়গায় বাড়ি করে থাকা এবং তাদের জীবনটা নির্বাহ করা। ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর লাগলো। এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি, চারিদিকটা না পুরো জঙ্গল, তার মাঝখানে ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি, দারুণ লাগছে। যারা সত্যিকারের পায়ে হেঁটে পাহাড়ি অঞ্চল ঘুরতে ভালোবাসো, তারা আমার ভিডিওটা ফলো করে এইভাবে ঘুরে দেখবে, ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু সত্যি কথা বলতে পাহাড়ি অঞ্চল পায়ে হেঁটে ঘুরতে খুব ভালো লাগে। আর যারা ভাবছো পায়ে হেঁটে ঘুরতে পারবে না, তারা কিন্তু আমার ভিডিওটা দেখে সম্পূর্ণ ইনফরমেশন কালেক্ট করে নেবে এবং আমার ভিডিওটা এনজয় করবে বাড়িতে বসে। তাছাড়াও বন্ধুরা, রাস্তার বিষয়টা আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দেব, তবে তার আগে মনস্ট্রির কাছে গিয়ে পৌঁছাবো। চলে এসেছি বন্ধুরা একদম মনস্ট্রির ঠিক সামনে। এইখান থেকে মনস্ট্রির গেটটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে মনস্ট্রিটা কিন্তু রয়েছে ভুটিয়া বস্তিতে। আর আমি যে রাস্তাটা ধরে ভুটিয়া বস্তিতে আসলাম মনস্ট্রির সামনে, আমাকে কিন্তু প্রায় 2 কিলোমিটার রাস্তা একদম ডাউন, মানে নিচের দিকে নেমে আসতে হয়েছে। যদি আমি আবারও এই রাস্তাটা ধরে আমার গন্তব্যস্থলে যাই বা মল রোডের কাছে যাই, তাহলে কিন্তু এবারে শুধু খাড়াই রাস্তা পড়বে। তবে বন্ধুরা, আমি যেহেতু পাহাড় ঘুরতে ভালোবাসি, আমি জানতাম এই রাস্তা দিয়ে আসলে পরে আমার কিন্তু সময়টা বেশি লাগবে। তবুও সৌরভ বলল চলো পাহাড়ের সুন্দর ভিউ পাবো এই রাস্তা দিয়ে আসলে পরে, তাই আমি এই রাস্তাটা ধরেছি। যারা শর্টকাট রাস্তা ধরে আসবে তারা কোন রাস্তাটা ধরবে অবশ্যই কিন্তু আমার ভিডিওর সাথে থাকলে পরে তোমরা জানতে পারবে। তবে দেখবো এখন মনস্ট্রির ভেতরে এন্ট্রি করা যায় কি যায় না, তারপরে রাস্তার বিষয়ে বলবো। ভিডিওটা দেখে অনেকেই ভাবছো এইভাবে পায়ে হেঁটে আমরাও মনস্ট্রির কাছে যাব। তবে মনে আবার একটা ভয় কাজ করছে, যদি রাস্তা চিনতে কোনো রকম সমস্যা হয়। না, ভয় পাওয়ার দরকার নেই। লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করবে যে ভুটিয়া বস্তি মঠ যাব, তারা কিন্তু তোমাদের সঠিক রাস্তাটাই দেখিয়ে দেবে। মনস্ট্রির ভেতরে এই একটা প্রবেশদ্বার তো তোমরা দেখলে, সামনের দিকে এন্ট্রি করলে পরে বড় সুন্দর একখানা প্রবেশদ্বার কিন্তু চোখে পড়বে। এই দিক দিয়ে তোমরা এন্ট্রি করতে পারো, তবে লোকমুখে আমি যতদূর শুনেছি পাশে যেই ছোট্ট ছোট্ট যে গেটগুলো রয়েছে, এই গেট দিয়ে যদি ভেতরের দিকে এন্ট্রি করি তাহলে নাকি বেশ ভালো হয়। আমি জানি না এই বিষয়টা কেন বলে, তবে আমি ছোট গেট দিয়েই ভেতরের দিকে এন্ট্রি করব। ভুটিয়া বস্তিতে থাকা এই মনস্ট্রিটা জুড়েও রয়েছে বেশ অনেকগুলো ইতিহাস, যেগুলো চেষ্টা করব ছোট্ট করে সামান্য কিছুটা তোমাদের সামনে তুলে ধরার। মনস্ট্রির সামনে রয়েছে বেশ ছোট্ট একখানা প্রবেশদ্বার, যেটা দিয়ে এন্ট্রি করলে পরে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরে বড় প্রবেশদ্বারটা চোখে পড়বে। মনস্ট্রির ভেতরে আমি এন্ট্রি করেছি। তবে বন্ধুরা, এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু চারিদিকটা পতাকা রয়েছে। এইগুলোতে না খুব সুন্দর মহাকালের মন্ত্র লেখা রয়েছে, দাদার কাছ থেকে আমি যেটা জানতে পারলাম। এই দিকটা একটু দেখাবো, দেখো ঠিক যেন গোলাপ ফুলের মতো দেখতে, কি দারুণ লাগছে। ফুলের কালারটা দেখেছো শুধু, পুরো গাছ ভর্তি কিন্তু এই ফুলগুলো ফুটে আছে, কি অসাধারণ দেখতে। সামনের দিকে মনস্ট্রি দেখা যাচ্ছে। তবে বন্ধুরা, এই মনস্ট্রির নামটাই হলো
ভুটিয়া বস্তি মনস্ট্রি। তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করে এখানে যদি আসো তাহলে কিন্তু ভুটিয়া বস্তি মনস্ট্রি দেখাবে। তাছাড়াও এইখানকার লোকাল মানুষজন কিন্তু এই মনস্ট্রিটার বেশ অনেকগুলো নাম দিয়েছে, যেমন অনেকে বলে ভুটিয়া বস্তি মঠ, অনেকে বলে ভুটিয়া বস্তি গোম্পা, আবার আরো একখানা নাম রয়েছে কারমা ডোরজি চিওলিং গোম্পা। ভুটিয়া বস্তিতে থাকা মনস্ট্রিটা হলো একটি বৌদ্ধ মঠ। এই মঠটি একসময় দার্জিলিং শহরের অবজারভেটরি পাহাড়ের ওপরে ছিল, কিন্তু 1934 সালের একটি ভূমিকম্পের পর এটিকে ভুটিয়া বস্তিতে স্থানান্তরিত করা হয়। মূলত এই মঠটি সিকিমের ফোডাং মঠের একটি শাখা। এটি 1879 সালে দার্জিলিংয়ে স্থানান্তরিত হয়। মনস্ট্রি থেকে আশেপাশে চারিদিকে পাহাড়ের ভিউ কিন্তু দারুণ সুন্দর দেখাচ্ছে। আরো একখানা জিনিস যেটা আমার ভীষণভাবে মন কেড়ে নিয়েছে সেটা হলো পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে, আর প্রত্যেকটা গাছে দারুণ দারুণ ফুল ফুটে আছে। তবে বন্ধুরা, মনস্ট্রির ভেতরে কিন্তু যাওয়ার আরো একখানা নিয়ম রয়েছে। যখন তোমরা এখানে আসবে গোল করে একবার পরিক্রমা করবে, তারপরে গেট দিয়ে কিন্তু ভেতরের দিকে এন্ট্রি করবে। 1879 সালে দার্জিলিংয়ে যখন এই মঠটি স্থানান্তরিত করা হয়েছিল, তখন তার মূল অবস্থান ছিল মানমন্দির পাহাড়ে। 1788 সালের দিকে সন্ন্যাস অনুশীলন সহিংসভাবে ব্যাহত হয়, যখন নেপালি সৈন্যরা জমি দখল করে। জমি দখলের সাথে সাথে মঠটিও ধ্বংস করে এবং ডটসোককে মহাকালের উপাসনালয়ে রূপান্তরিত করে। অ্যাংলো নেপালি যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিদেশি সৈন্যদের তাড়িয়ে দেয় এবং 1817 সালে এই অঞ্চলটি সিকিমের চগিয়ালের কাছে আবারও ফিরিয়ে দেওয়া হয়। তবে 1860 সালে মঠটি ভুটিয়া বস্তিতে তার বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়। 1934 সালে যখন মঠটি ভূমিকম্প দ্বারা পুরো ধ্বংস হয়ে গিয়েছিল, আবারও সিকিমের চগিয়াল এটি কিন্তু পুনর্নির্মাণের সহায়তাও করেছিল। মঠটিতে পুরানো বৌদ্ধলিপির সংগ্রহ রয়েছে। মনস্ট্রির ভেতরটা ভীষণই কালারফুল এবং প্রত্যেকটা দেওয়ালের গায়ে কিন্তু দারুণ সুন্দরভাবে কারুকার্য করা, এবং এইখানে বেশ অনেকগুলো বুদ্ধদেবের বড় বড় মূর্তিও তোমরা দেখতে পারবে। পুরো মনস্ট্রিটা কিন্তু কাঠের তৈরি। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের বেশ অনেকগুলো গুরুর এখানে কিন্তু বড় বড় ফটো ফ্রেম রয়েছে। মনস্ট্রির গেট দিয়ে আমি বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে বেরোলে পরে এই একটা ওপরে যাওয়ার রাস্তা রয়েছে। এই রাস্তাটা ধরে এখন শর্টকাটে আমি পৌঁছাবো কিন্তু দার্জিলিং মল রোডের কাছে। যে রাস্তা ধরে আমি মনস্ট্রির কাছে এসে পৌঁছেছিলাম সেটা কিন্তু লং রুট ছিল, আর আমাকে কিন্তু 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়েছে। পুরোটাই আমি নিচের দিকে নেমে চলে এসেছিলাম। আর ভুটিয়া বস্তিতে যে এই মনস্ট্রিটা রয়েছে এটা কিন্তু অনেকটা পাহাড়ের নিচে। তাই বন্ধুরা, যেই রাস্তায় তোমরা ধরো না কেন, যাওয়ার সময় কিন্তু তোমাদেরকে অনেকটা উঁচুতে উঠতে হবে, মানে খাড়াই রাস্তা ধরতে হবে। আর এইখান থেকে আমি গুগল ম্যাপটা অন করেছি, মল রোডের দূরত্ব কিন্তু দেখাচ্ছে 650 মিটার। তবে বন্ধুরা, 650 মিটার পুরোটাই কিন্তু আমাকে খাড়াই রাস্তা পার করে মল রোডের কাছে যেতে হবে। এবারে তাও আরো একবার বলে দিচ্ছি, তোমরা যদি লং রুট ধরো বা শর্ট রুট ধরো, যেটাই ধরো না কেন, তোমাদেরকে কিন্তু উঁচুতেই উঠতে হবে। যাওয়ার পথে রোডের ওপরে এরকম ছোট্ট ছোট্ট বেশ অনেকগুলো দোকান চোখে পড়েছিল। মূলত দোকানগুলোতে কেক, বিস্কুট, চকলেট এইসবই পাওয়া যাচ্ছিল। তবে কোনো দোকান থেকে ছেলেগুলোকে কিচ্ছু কিনে দিইনি। এই দোকানটা দেখে আর আমাকে এক পাও সামনের দিকে এগোতে দিল না। যতক্ষণ না কিনে দেবে আমরা আর সামনের দিকে যাব না। ফাইনালি কিছু কেক, চকলেট, বিস্কুট তার সাথে মাজা কিনে নিল। ওরাও শান্তি। এবারে হাত ধরে সামনের দিকে রওনা দিলাম। ফেরার সময় তোমরা যদি 650 মিটারের যে শর্ট রাস্তাটা রয়েছে মল রোডে যাওয়ার জন্য,
সেই রাস্তা ধরলে পরে তোমরা একদম রোডের ওপরে দেখতে পারবে কিন্তু খুব সুন্দর একখানা টুরিস্ট পয়েন্ট, যেখানে অবশ্যই তোমরা ভিজিট করবে। এটা কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বাড়ি, যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। আর এই পবিত্র বাড়িতে কিন্তু গান্ধীজি যিনি এসে পা রেখেছিলেন। এখানে বোর্ড রয়েছে যেখানে সমস্ত কিছুটা কিন্তু লেখা রয়েছে খুব সুন্দরভাবে ইংরেজিতে। তবে বন্ধুরা, বাড়িটার ভিউটা দেখো, এইখান থেকে পাহাড়ের সামনের দিকের ভিউ কিন্তু দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। মেঘটা উঠছে দেখো, একটু পুরো সাদা, মেঘগুলো একদম ওপরের দিকে উঠে যাচ্ছে, কি দারুণ ভিউ। আর নিচের দিকে পুরো কিন্তু প্রচুর হোমস্টেও রয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তিনি ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং তার নামের সাথে দেশবন্ধু বা জাতির বন্ধুর উপাধি যুক্ত ছিল। দেশবন্ধু মেমোরিয়াল এটি আসলে একটি সংগ্রহশালা, যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 1925 সালের 16ই জুন দেহত্যাগ করেছিলেন। এর অবস্থানটি ছিল একটি বাড়ি, যা 2007 সালে একটি স্মৃতিঘর হিসেবে খোলা হয়। দেশবন্ধু মেমোরিয়াল দেখে যখন মল রোডের দিকে এগোতে শুরু করলাম, চোখে পড়ল সুন্দর এই ছোট্ট মন্দির প্রাঙ্গণ। এখানে পাহাড়ের গায়ে অসংখ্য দেবদেবতাদের মূর্তি খোদাই করা রয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। পাক্কা 650 মিটার রাস্তা কিন্তু হেঁটে আমি চলে এসেছি দার্জিলিং মল রোডের কাছে। এখন বন্ধুরা, মল রোডের যা ভিউ আর অন্য কোথাও যেতে হবে না। শুধু সকলকে আশেপাশে দেখো, খুব সুন্দর সুন্দর শাড়ি পরে সেজে গুজে নেপালিরা কিন্তু মল রোডের ওপরে বিশাল কিন্তু প্রোগ্রামের আয়োজন করেছে। দারুণ সুন্দর নাচ গান হচ্ছে। আমার মনে হচ্ছে কোথাও না গিয়ে শুধু এখানে দাঁড়িয়ে থেকে এইসব ভিউ গুলো দেখি। গান শুরু হয়ে গেছে, নাচ শুরু হবে। দার্জিলিং শহরের আশেপাশের কিছু সুন্দর সুন্দর টুরিস্ট স্পট পায়ে হেঁটে ঘোরার জন্য সকালবেলা ঠিক যে জায়গা থেকে আমি জার্নি শুরু করেছিলাম, আবারও কিন্তু সেই রোডের ওপরেই চলে এসেছি। দেখো ব্যাক সাইডে ওই যে গেটটা দেখা যাচ্ছে সোজা, ওইখানে কিন্তু লাল রঙের বোর্ডের মধ্যে লেখা রয়েছে নিউ মহাকাল মার্কেট। সেই রাস্তাটাই ধরেছি। আর আমি কিন্তু সকালবেলা এই রাস্তা ধরেই গেছিলাম ভিউ পয়েন্টের দিকে। তবে এইখানে তোমরা যখন রাস্তার কাছে আসবে দেখতে পারবে সিঁড়ি ধরে কিছুটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে। এই রাস্তা ধরে ওপরের দিকে গেলে পরে তোমরা কিন্তু মহাকাল মন্দিরে দর্শন করে আসতে পারবে, যেখানে এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে জয় শ্রী ভোলে জয় মহাকাল। এই রাস্তা ধরে এবারে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাব। এই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করলে পরে রোডের ওপরেই কিন্তু এখানে বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেখানে তোমরা মালা, জুয়েলারি, বাচ্চাদের ছোট চুড়ি অনেক কিছুই পেয়ে যাবে, দেখে শুনে কিনতে পারো। আর এই রাস্তা ধরে সকলেই কিন্তু মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাচ্ছে। আর আজকে মনে হচ্ছে মন্দির প্রাঙ্গণে বেশ ভিড় হবে, যেহেতু মানে মল রোডে মেলাটা বসেছে। মন্দির প্রাঙ্গণের প্রথম প্রবেশদ্বার থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত বেশ অনেকগুলো এরকম ছোট্ট ছোট্ট প্রবেশদ্বার চোখে পড়বে। তারপরে বন্ধুরা হাঁটা পথে বেশ একটু খাড়াই রাস্তা ধরে মন্দির প্রাঙ্গণের দিকে এগোতে শুরু করলাম, তাও আবার ছেলেকে কোলে নিয়ে। অন্যান্য দিনের থেকে তুলনামূলক আজকে কিন্তু মহাকাল মন্দিরে ভিড়টা একটু বেশি। এমনিতেও এখানে টুরিস্টরা কিন্তু আসে বাবাকে দর্শন করতে, তবে আজকে যেহেতু মল রোডে মেলাটা বসেছে, তাই লোকাল মানুষজন অনেকে এসেই মহাকাল মন্দিরে পুজো দিয়ে যাচ্ছে। বেশ কিছুটা পথ ওপরের দিকে উঠে চলে এসেছি। আর এইখানে কিন্তু জুতো রাখার কাউন্টার রয়েছে, যেখানে আমি জুতোটা খুলে রাখলাম। তারপরে তোমরা চাইলে হাত ধুয়ে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যেতে পারো। এই জায়গা থেকে কিন্তু ওপরের দিকের ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং মন্দির প্রাঙ্গণটাও দেখা যাচ্ছে। তবে ভালো করে দেখার জন্য সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে। মন্দির প্রাঙ্গণের একদম ঠিক ওপরের দিকে সুন্দর এই প্রবেশদ্বার, যেখানে দারুণ সুন্দরভাবে ভোলেনাথ এবং পার্বতীর কিন্তু মূর্তি দেখতে পারবে।
সবার প্রথমে চোখে পড়বে ছোট্ট ছোট্ট বেশ অনেকগুলো মন্দির। তবে বন্ধুরা, তোমরা অবশ্যই এইখানে কিন্তু একটু সাবধানে থাকবে, বিশেষ করে চশমা, হাতে রাখা ব্যাগ এবং তার সাথে ফোন কিংবা ক্যামেরা, কারণ এখানেও কিন্তু প্রচুর বাদরের উৎপাত রয়েছে। আর এখন তোমরা দেখতে পারছো মহাকাল মন্দিরে থাকা হনুমানজির মূর্তি। দার্জিলিং এর মহাকাল মন্দিরের নাম কম বেশি তোমরা অনেকেই শুনেছো। যারা এখনো পর্যন্ত আসতে পারোনি, আমার ভিডিওর মাধ্যমে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ফাইনালি চলে এলাম একদম মন্দির প্রাঙ্গণের সামনে। পাহাড় মানেই বন্ধুরা শান্তির জায়গা, কিন্তু আমার মনে হয় মহাকাল মন্দিরটা ঘুরে দেখলে পরে তোমরা এক আলাদা রকম শান্তি পাবে। খুব সুন্দর লাগছে চারিদিকের ভিউ। আর মহাকাল মন্দির কিন্তু বন্ধুরা ভোলেনাথের মন্দির, তাছাড়াও এখানে গণেশ ঠাকুরের বিগ্রহ রয়েছে, সাই বাবা রয়েছে। পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। কথায় আছে, বাবা যতক্ষণ না চাইবে বাবাকে দর্শন করতে পারবে না। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি। এর আগে বহুবার আমি দার্জিলিংয়ে এসেছি, বহুবার ভেবেছি মহাকাল মন্দিরে আসব, মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখব, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। এইবারে সাডেন একটা প্ল্যান, এবং ভেবেই রেখেছিলাম আমি দার্জিলিংয়ে আসলে পরে মহাকাল মন্দিরে অবশ্যই আসব, সেটা যেইভাবেই হোক। তারপরে দুই ছেলেকে নিয়ে মহাকাল মন্দিরে আসতে পেরে এবং প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে ভিজিট করে বিগ্রহ দর্শন করে একটা আলাদা রকম শান্তি, আলাদা রকম শক্তি আমি পেয়েছি, যেটা সত্যি বলার মতো না। মহাকাল মন্দির প্রাঙ্গণ জুড়েও কিন্তু অনেক ইতিহাস রয়েছে। 1765 সালে লামা দোরজে রিনজিং এখানে দোরজে লিং নামে একটি বৌদ্ধ মঠ নির্মাণ করেন, যা বর্তমানে মহাকাল মন্দিরে রূপান্তরিত করা হয়। মহাকাল মন্দিরের সামনে বেশ সুন্দরভাবে মহাদেবের দিকে তাকিয়ে বসে রয়েছে নন্দী মহারাজ। দার্জিলিং এর মহাকাল মন্দির, যা মূলত শিবের উদ্দেশ্যে নিবেদিত, এটি একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। আর এখন তোমরা যে দেখতে পারছো, এটা কিন্তু মহাকাল মন্দিরের মেইন জায়গা, যেখানে ভোলেনাথকে স্থান দেওয়া হয়েছে। প্রত্যেক দিন বহু মানুষজন এসে এখানে ভোলেনাথকে পুজো দেন, জল ঢালেন। মহাকাল মন্দিরে ভোলেনাথ ছাড়াও মা কালী, হনুমান, গণেশ, ভগবান বুদ্ধ প্রত্যেক দিন একইভাবে পূজিত হন, এবং প্রত্যেকটা মন্দির চত্বরে কিন্তু ব্রাহ্মণ মশাই বসে থাকেন। তোমরা চাইলে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর করে পুজো করতে পারো। মন্দির প্রাঙ্গণ দর্শন করা হয়ে গেলে পরে তোমরা ঠিক যেখানে জুতো রাখবে সেখানে তো আসবে, জুতো পরে আবারও কিন্তু তোমরা এই গেটটা দিয়ে বেরোবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি লোকেশনটা, এবং এখানে কিন্তু অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে মহাকাল বাবা গুফা, তার সাথে রয়েছে 7 কন্যা দেবী মন্দির। এই রাস্তাটা ধরেই এখন আমি এগিয়ে যাব। সিঁড়ি ধরে বেশ কিছুটা নিচের দিকে নেমে আসলে একদম পাহাড়ের গায়ে পাথরের কোণে ছোট্ট একখানা বিগ্রহ চোখে পড়বে। পাথরের গায়ে লেখা রয়েছে মা। আরেকটু কিছুটা দূর সামনের দিকে এগিয়ে গেলে একটা অন্ধকার গুহা চোখে পড়বে, যেখানে রয়েছে কিন্তু ছোট্ট একখানা বিগ্রহ। একই মন্দির প্রাঙ্গণে বেশ অনেকগুলো বিগ্রহ প্রত্যেক দিন পূজিত হয়। অবশ্যই এখানে তোমরা ভিজিট করবে। মহাকাল মন্দির থেকে ঘুরে এসে আমি কিন্তু আবারও চলে এলাম দার্জিলিং এ মল মার্কেটের ঠিক ওপরে, মানে চৌরাস্তার কাছে। একটা সাইডের রাস্তা চলে যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে আর ভিউ পয়েন্টের দিকে, আর দুর্গা মঞ্চর ঠিক আরো একটা সাইডের রাস্তা রয়েছে, যেই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ভানু ভবনের দিকে। এখানে দেখো বড় একটি গেট রয়েছে, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু চৌরাস্তা হকার মার্কেট। বন্ধুরা, আমার ভিডিওর সাথে থাকো। হকার মার্কেটটা ঠিক কোথায় বসে এখন দার্জিলিং শহরে সেটাও জানিয়ে দেব। তবে এই রাস্তা দিয়ে এখন আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য এগোতে থাকবো। দার্জিলিং শহরে ঘুরতে আসলে পরে যেমন অনেকেই হোপের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ভীষণ পছন্দ করে, তেমনি দার্জিলিং শহরের মেন আকর্ষণ বলতে পারো তোমরা এই জায়গাটা, যেখানে বেশ বড় করে আই লাভ দার্জিলিং লেখা রয়েছে। শুধু দার্জিলিং এর আকর্ষণীয় জিনিস নয়, মহাকাল মার্কেট, হকার মার্কেট,
স্ট্রিট ফুড কোথায় পাবে সবটাই কিন্তু জানিয়ে দেব। কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে পরেই এখানে তোমরা দেখতে পারবে আই লাভ দার্জিলিং লেখা রয়েছে বেশ সুন্দর করে এবং বড় করে, যেখানে এসে সকলেই কিন্তু ফটোশুট করে। যেমন দার্জিলিং শহর ঘুরতে এসে সেই হোপের সামনে ছবি ক্লিক করে, এখানেও কিন্তু আসতে কেউ ভোলে না। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, নিচ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে বন্ধুরা। নিচের রাস্তাটা ধরে তোমরা যদি এগোতে থাকো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই যে এখানকার যে সরকারি বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানেও পৌঁছে যেতে পারবে। তবে আমি এখন এই সোজা রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে যাব। সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে পরে একটা সুন্দর চার্চ পড়বে, তার সাথে ভানু ভবনের রাস্তাও কিন্তু এইদিকেই পড়বে। আমি ঠিক যেইভাবে পথ দেখালাম এইভাবে সোজা হেঁটে আসলে পরে দার্জিলিং শহরের আরো একখানা দৃষ্টি আকর্ষণ করার মতো চার্চ দেখতে পারবে। চলে এসেছি একদম চার্চের সামনে। ভীষণ সুন্দর ভিউ বন্ধুরা, চার্চটা এখান থেকে দেখতে দারুণ লাগছে। পুরো সাদা রঙের তো, তাই কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। আর এই চার্চের নাম হলো সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। তবে বন্ধুরা এই জায়গাটা কিন্তু নেপালিদের জন্য প্রার্থনার একখানা জায়গা, নেপালিরা এখানে এসে প্রার্থনা করে। তোমরা চাইলে পরে কাছে থেকে গিয়েও কিন্তু পুরো চার্চটা ঘুরে দেখে নিতে পারো। আর এখন এই জায়গা থেকেই আমি এগিয়ে যাব কিন্তু টি গার্ডেনের দিকে, যার জন্য আমাকে এই যে নিচে নেমে যাওয়ার রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরতে হবে। মোটামুটি 1 কিলোমিটার রাস্তা, তাও পাহাড়ি রাস্তা, একদম কিন্তু নিচের দিকে আমি নেমে চলে এসেছি। আর যে রাস্তাটা ধরেছিলাম সেটা কিন্তু শর্টকাট রাস্তা ছিল, তোমরা চাইলে শর্টকাট রাস্তাও ধরতে পারো। তাছাড়াও চার্চের ঠিক পাশের রাস্তাটা, যেই রোডটার নাম হলো লেমন কার্ড রোড, সেই রোড ধরেও তোমরা কিন্তু ঠিক এখানে এসে পৌঁছাতে পারবে। এখন ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা, সেখানে কিন্তু রোডের ওপরে একদম গ্রিন কালারের একটি বোর্ডের ওপরে লেখা রয়েছে হ্যাপি ভ্যালি টি স্টেট এবং দার্জিলিং লিখে একটা অ্যারো সাইন দিয়ে বোঝানো হয়েছে এই দিকটা। এই রোডটা ধরেই এখন আমি কিন্তু চায়ের বাগানের দিকে এগিয়ে যাব। যেই রোডটা ধরে আমি চা বাগানের ঠিক কাছে এসেছিলাম, একদম ঠিক ওপরের রোডটা থেকে পুরো হ্যাপি ভ্যালি টি স্টেট দেখতে এতটা অসাধারণ লাগছিল কি বলবো। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজে ঘেরা চা বাগান, তার মাঝখানে বেশ বড় বড় কিছু ঝাউ গাছ, তার সাথে মেঘের অসাধারণ খেলা, অপূর্ব দৃশ্য। দার্জিলিংয়ের দ্বিতীয় সবচেয়ে পুরনো চা বাগান। 1858 সালে হ্যাপি ভ্যালি চা বাগান চালু হয়। দার্জিলিং শহরের 3 কিলোমিটার উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার উচ্চতায় 177 হেক্টর জমির ওপর এই চা বাগানটি অবস্থিত। দার্জিলিং শহর থেকে কিংবা দার্জিলিং মল রোড থেকে চা বাগানটি খুবই কাছে, তাই প্রত্যেক দিন এখানে প্রচুর পর্যটকরা আসে। ফাইনালি চলে এলাম আমি হ্যাপি ভ্যালি টি গার্ডেনের একদম ঠিক ভেতরে। বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই যে সাদা রঙের ঘরটা দেখা যাচ্ছে, ছোট দুটো বাচ্চা বসে রয়েছে, ওর পাশ দিয়ে কিন্তু রোডটা রয়েছে। ওই রোডটা ধরেই আমি এখানে আসলাম। ওপর থেকে ভিউটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছিল, তো ভাবলাম এত দূর যখন হেঁটে চলে এসেছি কাছ থেকেই ঘুরে যাওয়া যাক। আর আরো একখানা সুন্দর বিষয়, পুরো চা বাগানের মাঝখান দিয়ে জিগজ্যাগ কিন্তু কালো পিচের এরকম সরু রাস্তা রয়েছে, যেটা দেখতে আরো সুন্দর লাগছে। দার্জিলিং শহরে যতগুলো চায়ের বাগান রয়েছে সব কটা থেকে কিন্তু হ্যাপি ভ্যালি টি গার্ডেনটা নাকি সব থেকে পুরনো চায়ের বাগান। এটা শুনে তো আরোই ভালো লাগলো। আর এই হলো পুরো চা বাগানের চারিদিকে দৃশ্য, দারুণ লাগছে। হ্যাপি ভ্যালি টি স্টেটে এক সময় একসাথে 1500 জনেরও বেশি কর্মচারী কাজ করত। দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো চা বাগানটি হলো স্টেইনথাল চা বাগান। সেটি চালু হয়েছিল 1852 সালে। তার ঠিক 2 বছর পরে চালু হয়েছিল হ্যাপি ভ্যালি চা বাগান। হ্যাপি ভ্যালি টি স্টেটের মাঝখান দিয়ে যে সরু কালো পিচের রাস্তাটা একদম নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তা ধরে নিচের দিকে নেমে গেলে তোমরা দেখতে পারবে চায়ের বিশাল বড় কারখানা। যদি সম্ভব হয়, যদি হাঁটতে পারো,
অবশ্যই কারখানাটা ঘুরে দেখবে। সেইখানকার ভিউটা কিন্তু অসাধারণ। আশেপাশে বেশ কিছু ছোট্ট ছোট্ট বাড়ি মিলে গ্রামাঞ্চল তৈরি হয়েছে, সেইখানেও কিন্তু অসাধারণ ভিউ তোমরা দেখতে পারবে। হ্যাপি ভ্যালি টি গার্ডেন থেকে আমি কিন্তু হাঁটা পথে 1.2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আবারও চলে এলাম বন্ধুরা চার্চের ঠিক সামনে। ব্যাক সাইডে কিন্তু চার্চটা ভীষণ সুন্দর লাগছে। তবে হ্যাঁ, সকাল থেকে জার্নি শুরু করেছিলাম, এখন কিন্তু প্রায় সন্ধে নেমে চলে এসেছে। আর এখন দাঁড়িয়ে রয়েছে আমি ভানু ভবনের ঠিক সামনে। এই হলো বড় প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে আমি এন্ট্রি করব। তবে চারিদিকটা ঘুরে কেন আমি ভানু ভবনের কাছে আসলাম এই বিষয়টা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করব ভানু ভবনের ভেতরে গিয়ে। দার্জিলিং শহরের আরো একখানা আকর্ষণীয় স্থান তোমরা বলতেই পারো। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত গোর্খা রঙ্গমঞ্চ, যাকে সকলেই কিন্তু ভানু ভবনও বলে থাকে। দার্জিলিং মল রোডের কাছে বা বলতে পারো চৌরাস্তার ঠিক ওপরে কিন্তু বিরাট বড় বস্তু মহাকাল মার্কেট। যেই মহাকাল মার্কেটটা দার্জিলিং ঘুরতে আসা সকলেই কিন্তু একবার হলেও ঘুরে দেখতো, কারণ মহাকাল মার্কেটে বিভিন্ন ধরনের শীতের পোশাক, তাও স্টাইলিশ শীতের পোশাক কিন্তু পাওয়া যেত। তবে বন্ধুরা এখন কিন্তু সেই মহাকাল মার্কেটটা উঠে চলে এসেছে ভানু ভবনের ভেতরে। পুরো গোল করে চারিদিকে কিন্তু বিরাট মার্কেট এখন বসছে ভানু ভবনের মধ্যে, যেখানে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের শীতের পোশাক পেয়ে যাবে, সেটা বাচ্চাদের হোক কিংবা বড়দের। তবে তোমরা যদি এখান থেকে কিছু কেনাকাটি করো তাহলে অবশ্যই কিন্তু বার্গেনিং করবে, কারণ বার্গেনিংও কিন্তু এখানে হয়। তাছাড়াও বন্ধুরা তোমরা কিন্তু এখানে আসলে পরে আরো একখানা সুন্দর জিনিস দেখতে পারবে, সেটা হলো ভানু ভবনের একদম ঠিক সামনে কিন্তু বিরাট বড় রয়েছে সরস্বতী মায়ের মূর্তি, যেটা কিন্তু সকলের মন কেড়ে নেবে। দার্জিলিং শহর এর আগে তোমরা যারা ঘুরে দেখেছো তারা কিন্তু নিশ্চয়ই জানতে যে মল রোডের ওপরে লাইন দিয়ে বসতো স্ট্রিট ফুড। সেইখানে তোমরা বিভিন্ন ধরনের খাবার দাবার পেয়ে যেতে, কিন্তু বেশ কিছুদিন হলো সেখানে কিন্তু এই খাবারের দোকানগুলো বসতে দেওয়া হচ্ছে না। আর সেই স্ট্রিট ফুডগুলো তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে ভানু ভবনের ভেতরে, কারণ এখানে এখন কিন্তু রিসেন্ট লাইন দিয়ে প্রচুর স্ট্রিট ফুডগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়াও দেখো এইখানে তো তোমরা এইগুলো পাবে, এবং ওইদিকে সামনের দিকে একটু এগিয়ে গেলে পরে সৌরভকে একটু পেছাতে বলবো, লাইন দিয়ে প্রায় 8 থেকে 10 খানা কিন্তু ফুচকার দোকান লাইন দিয়ে বসেছে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যখন দার্জিলিং শহর ঘুরতে আসবে ভানু ভবনের ভেতরে কিন্তু অবশ্যই আসবে, মার্কেটটাও ঘুরে দেখা হবে, তার সাথে প্রচুর রকমের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে যাবে। এই হলো চাউমিন, আমি কিন্তু চিকেন চাউমিনটা নিয়েছি আর দাম পড়লো 80 টাকা। পাহাড়ে আসবো আর মোমো খাবো না তা কি হয়? আসার সাথে সাথেই আমার বড় ছেলে দেখো মোমো অর্ডার করে খেতেও শুরু করে দিয়েছে। ছোট ছেলে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, ওকে চিকেন ললিপপ কিনে দেওয়া হয়নি বলে। তবে দাদাকে বলেছিলাম চাউমিনটা যাতে একটু ঝাল করে বানিয়ে দেয়। আমাকে কিন্তু ঝাল করেই চাউমিনটা বানিয়ে দিয়েছিল, বেশ সুন্দর ওপরে সস দিয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। তবে হ্যাঁ, আমি কিন্তু চিকেন ললিপপও অর্ডার করেছিলাম ছোট ছেলের জন্য, সেটা অবশ্য শেয়ার করে সকলেই খেয়েছিলাম। তবে ছোট ছেলের দুষ্টুমিতে সেই ক্লিপটা নেওয়া হয়নি। 4 পিস চিকেন ললিপপ দাম পড়েছিল 100 টাকা। একদিনে পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণের জন্য আমার জার্নিটা শুরু করেছিলাম ঠিক মল মার্কেট থেকে, তাও সকাল 10টার সময়। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে ঠিক 7:30। ঘোরা আমার কমপ্লিট হলো। তবে বন্ধুরা ইচ্ছে ছিল আমি দার্জিলিং স্টেশনটা ঘুরে দেখবো। সন্ধে হয়ে যাওয়ার কারণে পায়ে হেঁটে আর দার্জিলিং স্টেশনের দিকে গেলাম না। তবে আমার যা মনে হলো ঘোরার পরে সকালবেলা যদি ঠিক 8টা কিংবা 8:30টার সময় জার্নি শুরু করতাম তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা সময় নিয়ে বেশ ভালো করে ঘুরে দেখে নিতে পারতাম। যদি তোমরা আমার এই ভিডিওটি দেখার পরে ভাবো যে তোমরাও পায়ে হেঁটে দার্জিলিং শহরটা এইভাবে ঘুরে দেখবে, তাহলে অবশ্যই বলবো একটু সকাল সকাল মোটামুটি 8টা 8:30টার সময় জার্নিটা শুরু করে দেবে। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু সময় নিয়ে খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবে। তবে বন্ধুরা এখন কিন্তু সোজা আমি মল মার্কেট ধরে এগিয়ে যাব আমার হোটেলের দিকে। আর আজকের এই দার্জিলিং
দার্জিলিং ভ্রমণের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি করে চ্যানেলটি হাইপ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।